মঙ্গল গ্রহের ছবি তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। মঙ্গল গ্রহের বেশ কিছু ভিডিও হয়তো এতদিনে আপনার চোখে পড়েছে। লাল রঙের শুষ্ক এবং প্রাণহীন এই গ্রহটা কিন্তু আজ থেকে 3.8 বিলিয়ন বছর আগে এরকম ছিল না। শুধুমাত্র মঙ্গল গ্রহই নয়, সৌরজগতের অন্যান্য গ্রহগুলোও কিন্তু সেই সময় এখনকার তুলনায় অনেকটা অন্যরকম ছিল। এটা সেই সময়কার কথা যখন আমাদের সৌরজগতের বয়স 70 থেকে 80 কোটি বছরের মধ্যে ছিল। তখন এর চারিদিকে গ্রহাণু এবং ধূমকেতু ছিল ঠিকই, তবে মানুষের মতো কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না। আপনারা যারা ভাবছেন যে আমি 3.8 বিলিয়ন বছরের কথা কেন বলছি, তাদের জানিয়ে রাখি যে 4.8 বিলিয়ন বছর থেকে 3.8 বিলিয়ন বছরের মধ্যবর্তী সময়টাকে লুনার ক্যাটাক্লিজম বলা হয়। এটা ছিল সেই সময় যখন সৌরজগতের বিভিন্ন গ্রহে গ্রহাণু এবং ধূমকেতুর সংঘর্ষ একেবারে সাধারণ ব্যাপার হয়ে উঠেছিল, কারণ সেই সময় ধূমকেতুর বৃষ্টি হতো। এই ধরনের একটা সংঘর্ষ গ্রহের পরিবেশ এবং জীবনধারণের পরিস্থিতির উপরে প্রভাব ফেলেছিল। যদিও এই পরিবর্তন কিন্তু সম্পূর্ণ সৌরজগতে দেখা যায়নি, শুধুমাত্র টেরিস্টেরিয়াল প্ল্যানেটেই দেখা যেত। এর পেছনে অন্যতম কারণ ছিল তাদের গ্যাসীয় উপস্থিতি। আমাদের গ্যাসীয় গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনে গ্রহাণু এবং ধূমকেতুর বৃষ্টি ভালো মতোই হয়েছিল। তবে এই সংঘর্ষের প্রভাব তাদের মেঘের মধ্যে আটকে যায় এবং তাদের উপস্থিতিতে কোনো পরিবর্তন দেখা যায়নি। অর্থাৎ আমরা যদি জলে কোনো পাথর ফেলি তাহলে কিছুক্ষণের মধ্যে জল অস্থির হয়ে যায়, তবে কিছুক্ষণ পর জল আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এই গ্রহগুলোর ক্ষেত্রেও বিষয়টা একই রকম হয়েছিল, কারণ এগুলো গ্যাস দ্বারা তৈরি ছিল, তাই এদের উপরে সংঘর্ষের তেমন কোনো প্রভাব পড়েনি। কিছু কিছু বিজ্ঞানীদের মতে গ্রহাণুর প্রভাবের জন্য শনি এবং বৃহস্পতি গ্রহের রঙে সামান্য পরিবর্তন এসেছিল, কারণ সেই গ্রহাণুতে উপস্থিত মিনারেল মেঘে মিশে গিয়েছিল। এটা আমরা তখন বুঝতে পারি যখন 1994 সালে কমেট শুমেকার লেভি 9 বৃহস্পতির মেঘের সঙ্গে ধাক্কা খেয়েছিল। এই সংঘর্ষের ফলে বৃহস্পতির গ্রহে বিশালাকার ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল, যেটা এর মেঘের কম্পোজিশন বদলে ফেলে এবং শেষ পর্যন্ত এর রঙে সামান্য কিছু পরিবর্তন দেখা যায়। অর্থাৎ এই গ্রহে সবথেকে বেশি যে পরিবর্তনটা লক্ষণীয় সেটা হলো রঙের পরিবর্তন। রঙের দিক থেকে সামান্য পরিবর্তন ছাড়া এই গ্যাসীয় গ্রহের অতীত এবং বর্তমানের লুকে আর তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাই না, যদিও এটা তাদের উপগ্রহের সম্পর্কে বলা ঠিক হবে না। অন্যদিকে নেপচুন এবং ট্রাইটনের গল্পটাও একদম অন্যরকম। এটা কিন্তু শুরু থেকেই নেপচুনের সঙ্গে ছিল না, বরং কুইপার বেল্টের একটা অংশ ছিল, যেটাকে নেপচুন তার শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে নিজের দিকে আকৃষ্ট করে নেয়, যার ফলে এটা এখন নেপচুনের উপগ্রহে পরিণত হয়েছে। মার্কারি। বন্ধুরা, এবার বুধ গ্রহের কথা বলবো, যেটা আজ থেকে 3.8 বিলিয়ন বছর আগে আগুনের গোলার মতো ছটফট করছিল। লেট হেভি বোম্বার্ডমেন্টের সময় বুধ গ্রহে গ্রহাণুর তীব্র বৃষ্টি হয়েছিল, যার ছাপ আজও এর পৃষ্ঠে বিশালাকৃতির গর্ত রূপে উপস্থিত আছে। এই গর্তগুলোর সাইজ কয়েক মিটার থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। বুধ গ্রহের তাপমাত্রা দিনের বেলায় 350 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং রাতে সেটা -170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। গর্তে ভরা এর পৃষ্ঠ অনেকটা পৃথিবীর চাঁদের মতো দেখতে লাগে। সেই সময় বুধ গ্রহের পৃষ্ঠে আগ্নেয়গিরির সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যেত, যার থেকে নির্গত গরম লাভা এখানে নিচু জায়গায় জমা হতো এবং বেসিন গঠন করে। 2011 সাল থেকে 2015 সালের মধ্যবর্তী সময়ে বুধ গ্রহকে অরবিট করা মেসেঞ্জার স্পেসক্রাফট এখানে আগ্নেয়গিরির উপস্থিতির কথা নিশ্চিত করেছিল। বুধ গ্রহের পৃষ্ঠ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো পুরনো পৃষ্ঠ, যেখানে বড় বড় গর্ত আছে। অন্যটা হলো নতুন পৃষ্ঠ, যেটা একদম সাধারণ। বিজ্ঞানীদের মতে এখানে আগ্নেয়গিরির লাভা জমাট বেঁধে এই নতুন পৃষ্ঠটা তৈরি করেছিল। যেমনটা আপনাদের আগেই বললাম যে সেই সময় বুধ গ্রহ আজকের তুলনায় অনেকটাই বেশি গরম ছিল। এই অবস্থায় যখন বুধ গ্রহ ঠান্ডা হতে শুরু করে তখন তার ইন্টারনাল কোরের কনস্ট্রাকশন শুরু হয়ে যায়। এই কনস্ট্রাকশনের প্রমাণ আমরা এই পৃষ্ঠে দেখতে পাই। যেভাবে আমাদের চাঁদ তার মাধ্যাকর্ষণের কারণে পৃথিবীর সমুদ্রে আসা জোয়ারের কারণ হয়ে ওঠে, ঠিক সেইভাবে সূর্যের এত কাছে থাকার জন্য বুধ গ্রহকে সূর্যের টাইডাল ফোর্সকে সহ্য করতে হয়। এই টাইডাল ফোর্সের চাঁদের টাইডাল ফোর্সের তুলনায় 17 গুণ বেশি শক্তিশালী, যার ফলে বুধ গ্রহের পৃষ্ঠে অনেক জায়গায় টাইডাল ব্রিজ দেখা যায়। বন্ধুরা, বুধ গ্রহের পৃষ্ঠ এবং তার মধ্যে উপস্থিত বিশাল আকৃতির গর্ত এটাই প্রমাণ করে যে এর অতীত অত্যন্ত ভয়ঙ্কর ছিল এবং এই ছোট গ্রহটা তার জীবনকালে অনেক কিছু সহ্য করেছে। ভেনাস। বন্ধুরা, এবার পৃথিবীর সবথেকে কাছের প্রতিবেশী গ্রহ শুক্র গ্রহের সম্পর্কে আপনাদের জানাবো।
এখন শুক্র গ্রহে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয়। এর পৃষ্ঠের তাপমাত্রা 480 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যা একে সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহে পরিণত করেছে। তবে এটা কিন্তু প্রথম থেকেই ছিল না। একসময় এর অবস্থা অনেকটা পৃথিবীর মতোই ছিল। হেভি বোম্বার্ডমেন্টের সময় এখানে অনেক গ্রহাণু এবং ধূমকেতু এসে পড়েছিল। ধূমকেতু বরফের বড় বড় চাই নিয়ে এসেছিল। যখন এই বরফ গলে যায় তখন জলের নদী এবং সমুদ্র তৈরি হয়। মনে করা হয় যে একসময় শুক্র গ্রহের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছিল, যেটা জল ধরে রাখার জন্য একদম সঠিক ছিল। এই ধরনের পরিস্থিতি প্রায় 30 কোটি বছর ধরে ছিল। সেই সময় হয়তো শুক্র গ্রহে জলের উপস্থিতি ছিল এবং প্রাণের বিবর্তনেরও সম্ভব ছিল। কিন্তু তারপর এমন কিছু হয় যে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়তে থাকে, যার ফলে শুক্র গ্রহের তাপমাত্রা বাড়তে থাকে এবং সমস্ত জল বাষ্পীভূত হয়ে যায়। শুক্রের বায়ুমণ্ডল অনেকটা ঘন, সেই জন্যই কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস এখানে চাপা পড়ে থেকে যায়। এই জন্যই আজ এই গ্রহের তাপমাত্রা 480 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গেছে এবং এর ভূপৃষ্ঠ নরকের সমান হয়ে উঠেছে। স্বাভাবিকভাবে এই পরিবর্তনের কারণে শুক্র গ্রহে প্রাণের বিবর্তন সম্ভব হয়নি। 8. এবার আপনাদের পৃথিবীর কথা বলবো। সৌরজগতের ইতিহাসে পৃথিবীর থেকে বেশি পরিবর্তন অন্য কোনো গ্রহে দেখা যায়নি। আজ থেকে 3.8 বিলিয়ন বছর আগে পৃথিবীতে ভলকানিক অ্যাক্টিভিটি তার চরম সীমায় পৌঁছেছিল। সেই সময় পৃথিবীতে অনেক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণেও বেশ কিছু ভূমিকম্প হয়েছিল, যা সমুদ্রের ভিতরে একাধিক ফোল্ড গঠন করেছিল। সেই সময় আমাদের সূর্য আজকের তুলনায় প্রায় 30% বেশি উজ্জ্বল ছিল, যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রাও বেশি ছিল। পৃথিবীর চারিদিকে সক্রিয় আগ্নেয়গিরি ছড়িয়েছিল। আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস অনেক বেশি ছিল। সেই সময় পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি শীর্ষ স্থানে ছিল। সেই সময় পৃথিবীতে স্ট্রোমাটোলাইটসের ফরমেশন দ্রুত গতিতে বেড়ে যাচ্ছিল। সাইনোব্যাকটেরিয়া এবং সিউডোমোনাডোটার মতো ব্যাকটেরিয়া সেল পরস্পরের সঙ্গে মিলে এই ধরনের সিমেট্রিক রক গঠন করত। এই প্রসেসটা 3.7 বিলিয়ন বছর আগে শুরু হয়েছিল বলে মনে করা হয়। এই অর্গানিজম পৃথিবীর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে একে অক্সিজেনে বদলে ফেলে। তারপর ধীরে ধীরে পৃথিবীতে প্রাণের বিবর্তন শুরু হয়, যার পরিণতি আজ আপনাদের চোখের সামনে। তবে আমরা যদি 3.8 বিলিয়ন বছর আগের পরিস্থিতির সঙ্গে এখনকার পরিস্থিতির তুলনা করি, তাহলে এটা নিশ্চিত যে বর্তমান সময়ের কোনো প্রাণীর পক্ষেই তখনকার সেই কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকা সম্ভব হতো না। চলুন এবার তাহলে মঙ্গল গ্রহের সম্পর্কে জেনে নেওয়া যাক। সেই সময় মঙ্গল গ্রহের পরিস্থিতি এখনকার পৃথিবীর মতো ছিল। পৃথিবী এবং শুক্রের মতো লেট হেভি বোম্বার্ডমেন্টের প্রভাব মঙ্গল গ্রহের উপরেও পড়েছিল, যা গ্রহাণু, ধূমকেতু এবং জল নিয়ে এসেছিল। সেই সময় মঙ্গলের বায়ুমণ্ডল অনেক ঘন ছিল। বর্তমান সময় আমরা যখন মঙ্গল গ্রহের পৃষ্ঠ এক্সপ্লোর করি, তখন আমরা সেখানে প্রাচীন নদীর চিহ্ন খুঁজে পাই। এটা থেকেই প্রমাণিত হয় যে একসময় মঙ্গল গ্রহ প্রাণের বিবর্তনের জন্য আদর্শ স্থান ছিল। আপনারা অনেক হয়তো ভাবছেন যে তাহলে এমন কি হলো যার জন্য আজ মঙ্গল গ্রহ প্রাণহীন এবং শুষ্ক গ্রহে পরিণত হয়েছে। আসলে এর উত্তর মঙ্গল গ্রহের কোরে লুকিয়ে আছে। এর কোর পৃথিবীর তুলনায় অনেকটাই ছোট। এটা দীর্ঘ সময় ধরে উত্তাপ সহ্য করতে পারে না, যা ধীরে ধীরে মঙ্গল গ্রহের ম্যাগনেটিক ফিল্ডকে দুর্বল করে দেয়। যে সমস্ত গ্রহের কাছে ম্যাগনেটিক ফিল্ড থাকে না, সোলার ফ্লেয়ার সেই সমস্ত গ্রহের থেকে বায়ুমণ্ডল কেড়ে নেয়। বায়ুমণ্ডলহীন গ্রহের পরিস্থিতি তো এমনই হবে, তাই না? সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত বিষয়গুলোর মধ্যে থেকে কোন কোন বিষয়গুলো আপনি প্রথমবার জানলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।